Assalamu alaikum, dear students. Take my congratulations and cordial love. I hope everybody is well. I am also well. I am Muhammad Badshah Mondal. As you already know, all the educational institutions of the country are closed due to the COVID-19, which is disrupting the studies of our tender-hearted students. For that, I have come forward to help you a little from my small endeavor. Since this is the first online class of my life, I apologize for the inconvenience. তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে জেএসসি পরীক্ষা থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা অনেক পরীক্ষা বাতিল হয়ে গেছে এবং জেএসসি পরীক্ষার্থীদের ক্লাসে মূল্যায়নের মাধ্যমেই তোমাদের যাচাই করা হবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে। তো আমাদের আজকের যে ভিডিওটি করব সেটা হচ্ছে যারা এবারে ক্লাস 7 থেকে ক্লাস 8-এ উঠতেছে তাদের জন্য, অথবা তোমরা যারা ক্লাস 9-এ উঠবে তারাও দেখতে পারো, অথবা নতুন কিছু পাইতে পারো। তবে ফার্স্ট রিকোয়েস্ট যেটা আমার সেটা হচ্ছে ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ক্লাসের শেষে আমি ম্যাজিক বর্গ, ফিবোনাচি সংখ্যা এবং তালিকার যোগফল এই তিনটা অপশনের কিছু ম্যাজিক দেখাবো। অনেক সুন্দর সুন্দর মজার বিষয় আলোচনা করব, সেটা থাকবে আমার ভিডিওর শেষ প্রান্তে। আজকের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের জেএসসি অষ্টম শ্রেণীর পাটিগণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন। প্রথমে জানবো যে প্যাটার্নটা কি। প্যাটার্ন শব্দের অর্থ হচ্ছে, প্যাটার্ন একটা ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে নকশা অথবা নমুনা। যদি বলি যে প্যাটার্নের সংজ্ঞা যদি বলি তাহলে হবে এরকম যে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানোকে প্যাটার্ন বলে। প্যাটার্ন কে আবিষ্কার করেন? প্যাটার্ন যিনি আবিষ্কার করেন প্রথম আমেরিকান টেইলরের স্ত্রী, তার নাম হচ্ছে ইলেন অগাস্টা বেট্রিক। আবারও বলি, ইলেন অগাস্টা বেট্রিক। তিনি সর্বপ্রথম প্যাটার্ন কাপড়ে ব্যবহারের জন্য পেপারস প্যাটার্ন তৈরি করেন। তার মধ্যে যার নাম উল্লেখযোগ্য প্যাটার্নের যারা অবদান আছে, একজন হচ্ছে সেই লিওনার্দো দা ফিবোনাচি এবং কার্ল ফ্রেডরিক গাউস। এই এখন নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানোকে, এই কোনো কিছুটা বলতে আমরা এখানে বুঝবো যে সংখ্যা, নকশা অথবা গাণিতিক বিষয়। সংখ্যা নকশা অথবা গাণিতিক বিষয়। নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানোকে প্যাটার্ন বলে। কোনো কিছু বলতে সংখ্যা, নকশা অথবা গাণিতিক বিষয় হতে পারে, অন্য কিছু হতে পারে। আর নির্দিষ্ট পন্থায় বলতে এটা একটা নির্দিষ্ট একটা কৌশল থাকবে অথবা নির্দিষ্ট একটা পন্থা থাকবে। তা সাধারণত প্যাটার্ন বেশ কয়েকভাবে গঠিত হয়। তার মধ্যে একটা হচ্ছে আকৃতি বিন্যাস। আকৃতি বিন্যাস, রং ও ঘূর্ণন বিন্যাস এবং 3 নম্বরটা হচ্ছে সংখ্যার বিভিন্ন বিন্যাস। প্যাটার্ন সাধারণত এই কয়েকভাবে গঠিত হয়। একটা হচ্ছে আকৃতি বিন্যাস, 2 নম্বর হচ্ছে রং ও ঘূর্ণন বিন্যাস, 3 নম্বর সংখ্যার বিভিন্ন বিন্যাস। আকৃতি বিন্যাসটা কি? আকৃতি বিন্যাসটা হচ্ছে কোনো কিছু চিত্রের মাধ্যমে বিন্যাস করা। যেমন যদি উদাহরণ দেই যে আমরা ছোটোবেলায় একটা ফুল এঁকেছিলাম বিন্দুর মাধ্যমে, সেটা হচ্ছে প্রথম চিত্রে একটা বিন্দু থাকে, দ্বিতীয় চিত্রে 2টা বিন্দু থাকে, তৃতীয় চিত্রের নিচের সাইডে 3টে বিন্দু থাকে, তারপর 4টা, উপরে থাকবে এখানে একটা, এখানে 2টা, উপরে একটা, এখানে 3টা, উপরে 2টা, তার উপরে একটা।
এখানে লক্ষ্য করো প্রথমে বিন্দু আছে একটা, তারপরে নিচের সারিতে দুইটা, উপরের সারিতে একটা, তারপর নিচের সারিতে তিনটা, উপরের সারিতে দুইটা, তার উপরের সারিতে একটা, তারপরে চারটা, তিনটা, দুইটা, একটা। যদি প্রশ্ন হয় যে পরবর্তী চিত্রটা কেমন হবে, পরবর্তী চিত্রটা বোঝা যাবে যে 1 2 3 4 5টা হবে, তার উপরে হবে চারটা, তার উপরে তিনটা, তারপর দুইটা, তারপর একটা। এটা ক্লিয়ার। এটা হচ্ছে আকৃতি বিন্যাস। আকৃতি বিন্যাসের মধ্যে আরও যেমন এটা একটা ত্রিভুজ, এর একটা চিত্র, পরবর্তী চিত্রটা এরকম, তারপরে চিত্রটা এইরকম। তোমাদেরকে যদি বলা হয় যে আর পরবর্তী চিত্রটা কী হবে, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে উপর থেকে একবার বাড়তেছে দুইটা দুটো করে বাহু, এখানে দুইটা বাড়ছে, তারপরে নিচে দুইটা বাড়ছে। তার মানে এখানে আগের চিত্রটা আর্ট করি, এখানে আবার এইরকম। এটা তাহলে তার পরবর্তী চিত্রটা কীরকম হবে, এরকম একটা বাড়বে। যদি বলি এর পরবর্তী চিত্রটা কীরকম হবে, পরবর্তী চিত্রটা হবে এরকম। এটা হচ্ছে নির্দিষ্ট পন্থা, যেখানে প্রথম তিনটা চিত্র দেখলেই বুঝতে পারা যাবে যে পরবর্তী চিত্রটা কেমন হবে। এখানে একটা বিন্দু, তিনটা বিন্দু, বিন্দুর আকৃতি দেখে বুঝতে পারতেছি যে পরবর্তী চিত্রগুলো কেমন হবে। এখানে তিনটা বাহু, এখানে পাঁচটা বাহু, এখানে 7টা, এখানে 10টা, এখানে 13টা, তারপরে 15টা বাহু হবে। চিত্র 2 থেকে 3টা চিত্র দেখলেই বোঝা যাবে যে পরবর্তী চিত্রটা কি হবে। এইটা হচ্ছে প্যাটার্ন। যদি বোঝা না যায় তাহলে এটাকে প্যাটার্ন বলা যাবে না। যেমন যদি বলি যে এটা একটা চিত্র, এটা একটা চিত্র, এটা একটা চিত্র, এটা একটা চিত্র, এর পরবর্তী চিত্রটা কী হবে এটা কেউ বলতে পারবে না, তার কারণ এখানে নির্দিষ্ট পন্থা অবলম্বন করা হয় নাই। তার মানে এটা একটা কোনো প্যাটার্ন হবে না। যেমন সংখ্যার ক্ষেত্রে যদি ধরি 1 3 5 7, এর পরবর্তী সংখ্যাটা কত, 9। বোঝা যাচ্ছে কী জন্য, কারণ এটা একটা বিজোড় সংখ্যার প্যাটার্ন। এখন যদি বলি যে 1 5 4 12, এর পরবর্তী সংখ্যাটা কত, এটা বলা যাবে না, তার কারণ এখানে কোনো নির্দিষ্ট পন্থা অবলম্বন করা নাই। তার মানে প্যাটার্নের সংখ্যা হচ্ছে এরকম। নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানোকে প্যাটার্ন বলে। সেটা প্যাটার্ন হইতে পারে আকৃতি বিন্যাস, রং ও ঘূর্ণন বিন্যাস, সংখ্যার বিভিন্ন বিন্যাস। আকৃতি বিন্যাসের আমরা অলরেডি জেনে গেছি যে এটা হচ্ছে আকৃতি বিন্যাস। রং ও ঘূর্ণন বিন্যাসটা কেমন, মনে করো এখানে একটা দিলাম, আছে যে পরবর্তী চিত্রটা হবে এটা কালো, তার কারণ এখানে ঘুরতেছে চিত্রটা। এই কালো ঘরটা আসবে বাম পাশে, একটু এক ঘর বাম পাশে আসছে, তারপরে উপরে গেছে, তারপর ডান পাশে, তারপরে তাহলে বোঝা যাচ্ছে যে অবশ্যই নিচে আসবে। এটা হচ্ছে রং ও ঘূর্ণন বিন্যাস। আর সংখ্যার বিভিন্ন বিন্যাস বলতে আমরা অনেক বিন্যাস আছে, তার মধ্যে একটা হচ্ছে সমান্তর বিন্যাস। যেমন 1 3 5 7, এর পরবর্তী সংখ্যাটা কত, 9, তার কারণ 2 যোগ করে বাড়তেছে এখানে। তারপর বিন্যাস ধরি 1 3 5 1 4 16 64। যদি বলি যে এখানে পরবর্তী সংখ্যাটা কত হবে, এখানে 1 4 গুণ খেয়ে 4, 4 4 গুণ খেয়ে 16, 16 4 গুণ খেয়ে 64, তার মানে 64কে 4 গুণ দিলে যেটা হবে সেটা হবে পরবর্তী সংখ্যা। এটা একটা প্যাটার্ন, সংখ্যার বিভিন্ন বিন্যাস। আর একটা যদি প্যাটার্ন হিসেবে ধরি 0 1 1 2 3 5, এটাও একটা প্যাটার্ন। তার কারণ এখানে লক্ষ্য করো যে প্রথমে 0, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, তাহলে 5 আর 3 যোগ করলে 8। তার মানে এই প্যাটার্নের যে কোনো দুইটা পদের সমষ্টি তার পরবর্তী পদের সমান। যে কোনো পদ সমান, যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ সমান পরবর্তী পদ, মানে এর পরবর্তী পদটা কত হবে, 5 আর 3 8। এখন যদি বলি 8-এর পরের সংখ্যাটা কত হবে, তাহলে 8 আর 5 13, 13-এর পরের সংখ্যাটা কত হবে, 13 আর 8 21। তাহলে আমরা মোটামুটি প্যাটার্ন সম্পর্কে ক্লিয়ার। এখন আমরা দেখব সাধারণত যে জেএসসি পরীক্ষায়, তোমাদের এই অধ্যায় থেকে জেএসসি পরীক্ষায় যে টপিকসগুলো বেশি পরীক্ষা আসে, তার মধ্যে একটা হচ্ছে তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো, তারপরে বীজগাণিতিক রাশির সাহায্যে যে কোনো পদ বের করো, মৌলিক সংখ্যা নির্ণয় করো, বর্গের দুটি রাশির বর্গের অন্তর অথবা সমষ্টিরূপ, তারপর ম্যাজিক বর্গ, জ্যামিতিক প্যাটার্ন, তালিকার যোগফল এবং ফিবোনাচি সংখ্যা। আমি এই 3টে বিষয় নিয়ে ভিডিওর শেষে অনেক কিছু মজার বিষয় আলোচনা করব। এখন আমি আলোচনা করব তালিকার পরবর্তী সংখ্যা আমরা কীভাবে বের করব। এবারে আসি তালিকার পরবর্তী সংখ্যা কীভাবে বের করব। আমি প্রথমেই 3টে অঙ্ক দেব, সেটা হচ্ছে 1 19,
যদি আমাদের পরীক্ষায় কখনো দেয় যে এরকম তালিকা দেওয়া থাকবে, এর পরবর্তী 2টা 3টা অথবা 4টা সংখ্যা বের করো, তাহলে আমরা পরীক্ষায় লিখবো এইভাবে যে তালিকার সংখ্যাগুলো তাহলে তালিকার সংখ্যাগুলো কত? 1 4 7 10। তারপর নিচে লিখবো যে পাশাপাশি দুটি পদের পার্থক্য, অথবা শুধু পার্থক্য দিলেও চলবে। পাশাপাশি দুটি পদের পার্থক্য কত? 4-এর ভিতরে 1 গেলে কত? 3। 7-এর ভিতরে 4 গেলে কত? 3। 10-এর ভিতরে 7 গেলে কত? 3। মানে প্রথম পদের সাথে 3 যুক্ত হয় দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সাথে 3 যোগ হয়ে তৃতীয় পদ, তৃতীয় পদের সাথে 3 যুক্ত হয়ে চতুর্থ পদ। এখন যদি বলে পরবর্তী 3টি সংখ্যা বের করো, তাহলে কী লিখবো? যে লক্ষ্য করি, পরীক্ষায় এভাবে অ্যান্সার করব। লক্ষ্য করি যথাক্রমে, এখানে দেখো প্রথম পদের সাথে 3 যুক্ত হয়ে 4, 4-এর সাথে 3 যুক্ত হয়ে 7, 7-এর সাথে 3 যুক্ত হয়ে 10। তাহলে 10-এর সাথে কত যোগ করব? তাহলে 10-এর সাথে যোগ করব 3 সমান 13। আবার 13-এর সাথে কত যোগ করব? 3, 13 3 16, 16-এর সাথে কত যোগ করব? 16 যোগ 3 সমান 19। তাহলে পেলাম 3টি সংখ্যা 13 16 19। এই তালিকার পরবর্তী 3টি সংখ্যা 13 16 এবং 19। এবার যদি আমরা খ নাম্বার অঙ্কটা করি, খ নাম্বার অঙ্কটা এখানে আছে 5 9 13 17। তাহলে পাশাপাশি দুটি পদের পার্থক্য কত কত করে বাড়তেছে? 5 আছে কত হলে 9 4, 9 আছে কত হলে 13 4, 13 আছে কত হলে 17 4, 4 4 করে বাড়ছে। তাহলে এখানেও লিখবো যে লক্ষ্য করি পার্থক্য প্রতিবার 4। সুতরাং পরবর্তী 3টি সংখ্যা যথাক্রমে, তাহলে এবার কত হবে? 17 যোগ 4 সমান 21, 21 যোগ 4 সমান 25, 25 যোগ 4 সমান 29। মোটামুটি ক্লিয়ার। তাহলে তোমরা এখন গ নাম্বারটা দেখতে পারো। ক খ সেম অঙ্ক, এবার গ নাম্বারটাতে একটু ভিন্নতা আছে। এবার গ নাম্বারটা দেখো। গ নাম্বারে যদি দেওয়া থাকে 2 7 13 20, পাশাপাশি দুটি পদের পার্থক্য কত? 5 6 7। এইখানে লক্ষ্য করো, এবার যদি লিখি আমরা যে পার্থক্য প্রতিবার 4, তাহলে আমাদের এবার ভুল হবে এটা। তাহলে এবার কী লিখবো? পার্থক্য প্রতিবার 4 নাই এখানে, এখানে পার্থক্য প্রতিবার 1 করে বাড়ছে। এখানে আছে 5, এখানে 6, এখানে 7, পার্থক্য প্রতিবার 1 করে বাড়ছে। তাহলে এবার আমরা 20-এর সাথে কত যোগ করবো? 8 না 7? অবশ্যই 8 যোগ করবো, তার কারণ যেহেতু 1 করে বাড়ছে। তাহলে 20 যোগ 8 সমান 28, 28 যোগ এবার কত যোগ করবো? 9 সমান 37, 37 যোগ 10 সমান 47। আচ্ছা, এবার ঘ নম্বর অঙ্কটা দেখো। ঘ নম্বরে আছে 1 5 11 19, পাশাপাশি দুটি পদের পার্থক্য 4 6 8। এবার লক্ষ্য করো, এখানে পার্থক্য প্রতিবার 4 হয় নাই, পার্থক্য প্রতিবার 2 করে বাড়ছে, পার্থক্য প্রতিবার 2 করে বাড়ছে। তার মানে এবার 19-এর সাথে কত যোগ করবো? 19 যোগ কত? 2 যোগ করবো না, এবার 4-এর সাথে কত যোগ হয়? 6 2, 6-এর সাথে কত যোগ হয়? 8 2, তাহলে 8-এর সাথে 2 যোগ করলে কত হয়? 10। তার মানে 19 যোগ 10 সমান 29, 29 যোগ 12 সমান 41, 41 যোগ 14 সমান 55। এটা তাহলে আমরা মোটামুটি তালিকার পরবর্তী সংখ্যা বের করা শিখে ফেলেছি। আমাদের প্রথম ধাপ শেষ, এবার আমরা দ্বিতীয় ধাপ করব, বীজগাণিতিক রাশির সাহায্যে যে কোনো পদ বের করা। এর আগের ধাপে আমরা জেনেছি যে 2 7 12 17। যদি বলি যে এর পরবর্তী পদটা কত, তাহলে আমরা খুব তাড়াতাড়ি বলতে পারবো যে 2-এর সাথে কত যোগ হয়ে 7 হয়েছে? 5। 7-এর সাথে কত যোগ হলে 12 হয়? 5। 12-এর সাথে কত যোগ হলে 17 হয়? 5। তার মানে 17-এর সাথে 5 যোগ হলে পরবর্তীতে হবে 22,
22 আর 5 27, 27 আর 5 32। যদি এভাবে বলি, পরীক্ষায় যদি বলে যে প্রথম পরবর্তী 3টি সংখ্যা বা পরবর্তী 4টি সংখ্যা বা পরবর্তী 5টি সংখ্যা কত, তাহলে আমরা এখন করতে পারবো যে পরবর্তী 3টি সংখ্যা 22, 27, 32 1 নম্বর রুলস অনুযায়ী। এখন যদি কখনো এভাবে দেওয়া থাকে যে 2, 7, 12, 17, 2, 7, 12, 17 ধারাটির 50তম পদ কত, তাহলে যদি এভাবে বাইর করি যে 2, 7, 12, 17 যোগ 5 যোগ 17 যোগ 5 সমান 22, 22 যোগ 5 সমান 27, এইভাবে করতে হলে আমাদের অনেক সময় দরকার আছে। সুতরাং আমরা এখন বীজগাণিতিক রাশি বের করব এবং বীজগাণিতিক রাশির সাহায্যে আমরা একবারে 50তম পদ বা 100তম পদ বাইর করব। তাহলে বীজগাণিতিক রাশির সাহায্যে যেভাবে বাইর করব এখন সেটা দেখো। পরীক্ষা যদি এভাবে আসে যে বীজগাণিতিক রাশি ব্যবহার করে এর 50তম পদ নির্ণয় করো, তাহলে লিখব যে তালিকার সংখ্যা 2, 7, 12, 17। পাশাপাশি দুটি পদের পার্থক্য অথবা শুধু পার্থক্য লিখলেও চলবে। পার্থক্য 5, 5, 5। এখন এখানে একবারেই বলছে যে 50তম পদ কত, 50তম পদ। এখন এই ধারাটাতে লক্ষ্য করি, তালিকায় লক্ষ্য করো যে প্রথম পদ 2, দ্বিতীয় পদ 7। 7টা কীভাবে পাইছি? প্রথম পদের সাথে 5 যোগ হয়ে 7, তার মানে প্রথম পদ যোগ 5। তৃতীয় পদ কত? 12 সমান, তাহলে 12 সমান কীভাবে পাইছি? দ্বিতীয় পদের সাথে 5 যোগ অথবা প্রথম পদের সাথে 2টা 5 যোগ। তাহলে এখন লিখতে পারি যে প্রথম পদের দ্বিতীয় পদ কত? 7 মানে 5 যোগ 2, তাহলে লেখা যায় 2 যোগ 5 যোগ 5। এখানে কিন্তু আমরা প্রথম পদের সাথে 2টা 5 যুক্ত করলেও তৃতীয় পদ পাবো, অথবা দ্বিতীয় পদ 7-এর সাথে, এটাও তো 7 আমাদের, 5 আর 2 7, তাহলে 7-এর সাথে যদি 5 যোগ করি, যেহেতু পার্থক্য 5, তাহলে তৃতীয় পদ পাওয়া যাবে। চতুর্থ পদ কত? 17 সমান, তাহলে আবার ওইভাবে লিখবো যে তৃতীয় পদ কোনটা? 2 যোগ 5 যোগ 5, 2 যোগ 5 যোগ 5, এর সাথে আর একটা 5 যোগ, তাহলে 5, 3, 5, 15, 15, 2, 17, 5, 5, 10, 2, 12, 5, 2, 7। এখন এখানে আরও একটা কাজ করা যায়। কাজটা হচ্ছে যে 2 যোগ 5, মানে লক্ষ্য করে এখানে 5 কয়টা আছে? একটা। 2 যোগ, তাহলে একটা 5, এভাবে লেখা যায়। এখানে যদি লিখি, কি লেখা যায়? 2 যোগ 2টা 5, মানে 2 গুণন 5, 5 যোগ করলেও 10 হয়, অথবা 5কে 2 দ্বারা গুণ দিলেও 10 হয়। এখানে কি লিখতে পারি? 2 যোগ 5 আছে কয়টা? একটা, 2টা, 3টা 5 আছে, তার মানে 2 যোগ 3টা 5। এখানে 3, 5, 15, 2, 17, 5 2, 10, 10 2, 12, 5 1, 5, 5 2, 7। এখন দেখো প্রথম পদ এটা ঠিক আছে, দ্বিতীয় পদ কীভাবে পাওয়া গেল? প্রথম পদের সাথে পার্থক্যের 1 গুণ, প্রথম পদের সাথে পার্থক্যের 1 গুণ যোগ করলে দ্বিতীয় পদ পাওয়া যায়। তাহলে তৃতীয় পদ কীভাবে পাওয়া যায়? প্রথম পদের সাথে পার্থক্যের দ্বিগুণ যোগ করলে তৃতীয় পদ পাওয়া যায়। চতুর্থ পদ কীভাবে পাওয়া যায়? প্রথম পদের সাথে পার্থক্যের 3 গুণ যোগ করলে চতুর্থ পদ পাওয়া যায়। তাহলে পঞ্চম পদ কীভাবে পাবো? পঞ্চম পদ দেওয়া নাই মনে করো, তো এটা কীভাবে পাবো? প্রথম পদের সাথে 2 যোগ 3 গুণন 5 দিছি, তাহলে এবার হবে 4 গুণন 5 সমান 4 × 5 = 20, 20 আর 2 22। তাহলে ষষ্ঠ পদ কীভাবে পাবো? ষষ্ঠ পদ পাবো, প্রথম পদ কত? 2 যোগ 4, তাহলে এবার হবে 5 গুণন 6 সমান 2 যোগ 5 গুণন 5, তাহলে 5 × 5 = 25, 25 আর 2 27। আবার সপ্তম পদ কীভাবে পাবো? সপ্তম পদ পাবো 2 যোগ 6 গুণন 5, 5 6 30 আর 2 32। তার মানে এখানে একটা লক্ষ্য করো যে যদি সপ্তম পদ বাইর করতে চাচ্ছি তাহলে এখানে আসতেছে 6, যদি ষষ্ঠ পদ বাইর করতেছি তাহলে এখানে আসতেছে 5। তাই এখন যদি তোমাকে বলা হয় যে 50তম পদ কত, তাহলে কী হবে? 2 যোগ 49 গুণন 5, যেহেতু 1 কম। দ্বিতীয় পদের বেলায় আরও ভালোভাবে লক্ষ্য করো, তৃতীয় পদের বেলায় কি বলছি? 2 যোগ 2টা 5, চতুর্থ পদের বেলায় 2 যোগ 3টা 5, পঞ্চম পদের বেলায় 2 যোগ 4টে 5, মানে 5-এর বেলায় 4, 3-এর বেলায় 2,
6-এর বেলায় 5, 7-এর বেলায় 6। তার মানে যদি বলি যে 50তম পদ কত, তাহলে হবে 2 যোগ 49 গুণন 5, 1 কম। তাহলে এখানে আমরা লিখতে পারি, এটা আবার কীভাবে লিখতে পারি, যেহেতু পদ সংখ্যা সপ্তম পদ চাইছে, তো এখানে 6 সমান কী লেখা যায়, 2 যোগ, এখানে যেহেতু সপ্তম পদ চাইছে তা আমরা এই 6টা 7 বানিয়ে নিই। তাহলে 6টা কীভাবে 7 বানাবো, প্রথমে 7 দিলাম, 7 বিয়োগ 1 দিলে তো 6 পাওয়া যায়, 7 বিয়োগ 1 সমান 6 গুণন 5। এটা কী জন্য লিখলাম, এটা লিখলাম পদ সংখ্যার সাথে এইটার মিল রাখার জন্য এটা লিখছি। তাহলে কী পাওয়া যায়, আবার ওইটাই হয় 2 যোগ 6 গুণন 5, ওইটা পাওয়া যায়। তো এখন যদি বলি যে অষ্টম পদ কত, তাহলে হবে 2 যোগ 8 বিয়োগ 1 গুণন 5। নবম পদ কত, 2 যোগ 9 বিয়োগ 1 গুণন 5। তার মানে যদি বলে কতম পদ কত, অতএব কতম পদ, অতএব কতম পদ সমান, তাহলে কতম পদ কত, যদি সপ্তম পদ হয় তাহলে 7 বিয়োগ 1, যদি অষ্টম পদ হয় 8 বিয়োগ 1, যদি নবম পদ হয় তাহলে 9 বিয়োগ 1। তার মানে কতম পদ যদি হয় তাহলে 2 যোগ ক বিয়োগ 1 গুণন 5 সমান সমান 2 যোগ 5 ক, 5 দিয়ে 2টা কি গুণ, 5 ক বিয়োগ 5 সমান 5 ক করতে 5 ক, 5-এর ভিতরে 2 গেলে হয় -3, 5 ক বিয়োগ 3। তার মানে এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। যদি এটা কেউ না বোঝো তাহলে এর পরবর্তীতে আরেকটা সহজ উপায় বলে দেব, এটা আরও ক্লিয়ারলি বুঝবে। আচ্ছা, এবার দেখো এটা কীভাবে বীজগাণিতিক রাশি আরেকটা উপায় বের করব। এবার দেখো পার্থক্য কত করে বাড়ছে, 5 করে বাড়ছে। তাহলে প্রথম পদ সমান 5 করে বাড়ছে যেহেতু, তাহলে 5 লিখলাম এখানে। তাহলে প্রথম পদ যদি পাই তাহলে 5 গুণন 1 বিয়োগ 3, 5 একে 5, মনে মনে ধরো যে 1 প্রথম সংখ্যা, প্রথম পদ। তাহলে 1 যদি প্রথম পদ হয় তাহলে 5 গুণন 1 বিয়োগ 3, পার্থক্যের সাথে 1 গুণ দিয়ে যদি 3 বাদ দেয় তাহলে প্রথম পদ পাওয়া যায়। 1 হচ্ছে পদ সংখ্যা, দ্বিতীয় পদ তাহলে সমান 2, দ্বিতীয় পদ 5 গুণন 2 বিয়োগ 3 সমান 5 গুণে 10, তাহলে থাকতেছে 7। তাহলে তৃতীয় পদ 5 গুণন 3 বিয়োগ 3 সমান 12। চতুর্থ পদ 5 গুণন 4 বিয়োগ 3 সমান 4×5 20, 20-এর ভিতরে 3 গেলে হয় 17। তাহলে এটা আমাদের এটা আলাদা একটা প্যাটার্ন পাওয়া গেল, যেখানে 5কে যদি 1 দ্বারা গুণ দেই, 1 দ্বারা গুণ দেওয়ার পর যদি 3 বাদ দিই তাহলে থাকতেছে 2। তারপর দ্বিতীয় পদ 5কে 2 দ্বারা গুণ দিয়ে যদি 3 বাদ দেই তাহলে থাকছে 5 গুণ 10, 10/3 গেলে 7। তার মানে এটা হচ্ছে তোমার পদ সংখ্যা। পদ সংখ্যা যদি 1 ধরি তাহলে প্রথম পদ পাওয়া যায়, পদ সংখ্যা যদি 2 ধরি তাহলে দ্বিতীয় পদ পাওয়া যায়, পদ সংখ্যা 3 ধরলে তৃতীয় পদ পাওয়া যায়। তার মানে কতম পদ সমান কত হবে, 5 গুণন ক বিয়োগ 3 সমান 5 ক বিয়োগ 3। তাহলে এটা আমাদের বীজগাণিতিক রাশি। যদি এভাবেও না বোঝো তাহলে মনে মনে একবারে বাড়ি করা যাবে। সেটা কীভাবে, এখানে দেখো কত করে বাড়ছে, আগে মনে মনে বাড়ি করবো যে কত করে বাড়ছে। এখানে 5 আছে, কত হলে 9, 4, যেটা পার্থক্য বাইরে হবে ওটার সাথে একটা ক দেব। মনে মনে ধরো কয়ের মান 1, তা কয়ের মান যদি 1 হয় তাহলে প্রথম পদ পাইতে গেলে আমাদের কী করতে হচ্ছে, এখানে 4কে যদি 5 বানাতে যাই তা এখানে কত হয়, 4ক প্লাস 1। তার মানে এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। 4ক প্লাস 1 এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। আচ্ছা, এবার 2 নম্বর রাশিটার বীজগাণিতিক রাশি যদি বাড়ি করি তাহলে পার্থক্য কত বাড়ছে, 6 করে বাড়ছে। 8-এর ভিতরে 2 গেলে 6, 14-এর ভিতরে 8 গেলে 6, 20-এর ভিতরে 14 গেলে 6। যত করে বাড়বে তার সাথে একটা ক দেব। 6 করে বাড়ছে, 6-এর সাথে একটা ক।
এখন যদি প্রথম পদটা আনতে যাই 6কে যদি 2 বানাইতে চাই তাহলে কত যোগ অথবা বিয়োগ দিলে 2 বাইর হয়? এখানে যোগ দিছি কারণ 5 ছিল, এখানে আমাদের ছিল 4, কয়ের মান 1 ধরি তাহলে 4 একে 4, যদি 4কে 5 বানাইতে যাই তাহলে লাগে 1, যোগ দিতে হয় 1, এই জন্য যোগ দিছি এখানে 5, কিন্তু এখানে 2 আছে, এখানে লিখছি কত 6, তার মানে 6কে যদি 2 বানাইতে যাই তাহলে এখানে অবশ্যই বিয়োগ চিহ্ন দিতে হবে, প্রথম পদ 2 আছে, তাহলে 6 ক বিয়োগ 4, তাহলে 6 ভিতরে 4 গেলে হয় 2। এবার তৃতীয় অঙ্কটা দেখি, তাহলে কত করে বাড়তেছে এখানে 5 5 5, তাহলে 5 ক দিলাম, যত করে বাড়বে তত ক দেওয়ার পর এখন প্রথম পদ দেখো কত আছে 9, প্রথম পদ আছে 9, তার মানে 5-এর সাথে কত যোগ দিলে 9 হয়? 4 দিলে, এখানে বিয়োগ হবে না কারণ যেহেতু 9 বড় সংখ্যা, তাহলে 5 আছে কত হলে 9 4, তাহলে 5 ক যোগ 4। এখন কয়ের মান যদি 1 ধরি তাহলে 5 একে 5, 5 আর 4 9, কয়ের মান যদি 2 ধরি 5 আর 10, 10 আর 4 14, তাহলে এটা আমাদের বীজগাণিতিক রাশি। এখন যদি বলে যে এই তালিকার 50তম পদ কত, তাহলে আমরা লিখব অতএব বীজগাণিতিক রাশি 5 ক বিয়োগ 3, 5 ক বিয়োগ 3, তাহলে উপরে আমরা লিখতে পারি যে বীজগাণিতিক রাশি 5 ক বিয়োগ 3, তার মানে যদি 50তম পদ বলে তাহলে কয়ের মান হবে 50, তাহলে অতএব 50তম পদ কয়ের মান 50, তাহলে 5 গুণন 50 বিয়োগ 3, 250 বিয়োগ 3 সমান 247, তাহলে মানে এই ধারাটার 50তম পদ, এই তালিকার 50তম পদ পাওয়া যাবে 247। আরেকটা অঙ্ক করলে আমরা স্পষ্ট বুঝতে পারবো আরও ক্লিয়ারলি। দেখো আরেকটা উদাহরণ, এটা একটা দিলাম 2 10 18 26, তালিকার 60তম পদ কত? 60তম পদ কত? তাহলে এখানেও লিখব এর আগের অঙ্কের মতো তালিকার সংখ্যাগুলো কত 2 10 18 26, পাশাপাশি দুটি পদের পার্থক্যটা তোমরা লিখবে পরীক্ষায়, পাশাপাশি দুটি পদের পার্থক্য কত 8 8 8, কত করে বাড়তেছে এখানে 8 8 করে বাড়তেছে। যদি প্রথম পদ বাইর করি তা আগে মনে মনে বীজগাণিতিক রাশিটা বাইর করি, বীজগাণিতিক রাশিটা কত হয়, পার্থক্য যেহেতু 8 করে বাড়ছে তাহলে 8 ক, এখন 2 8 ককে 2 বানাইতে হলে কয়ের মান যদি 1 ধরি 8 একে 8, তাহলে 8কে 2 বানাবো, তাহলে 8 এখানে যোগ চিহ্ন দেওয়া যাবে না কারণ যোগ দিলে বেশি হয়ে যাবে, 2 বানাবো, তার মানে বিয়োগ 6, এটা হচ্ছে বীজগাণিতিক রাশি, এটা মনে মনে বাড়ি করলাম। এখন প্রথম পদ কত 2, দুইটা কীভাবে পাওয়া গেছে 8 গুণন কয়ের মান 1 ধরি 1 বিয়োগ 6 সমান 2, দ্বিতীয় পদ 8 গুণন 2 বিয়োগ 6 সমান 10, তৃতীয় পদ 8 গুণন 3 বিয়োগ 6 সমান 18, চতুর্থ পদ 8 গুণন 4 বিয়োগ 6 সমান 26, তার মানে বীজগাণিতিক রাশিটা কত হচ্ছে, অতএব কতম পদটাই বীজগাণিতিক রাশি। তাহলে কতম পদ হবে, কতম পদ মানে পদ সংখ্যা, 1 যদি ধরি এটা প্রথম পদ, 2 যদি ধরি দ্বিতীয় পদ, 3 যদি ধরি তাহলে তৃতীয় পদ, 4 ধরলে চতুর্থ পদ, তাহলে কতম পদ কত হবে, তাহলে 8 গুণন ক বিয়োগ 6 সমান 8 ক বিয়োগ 6। তার মানে যদি বলে যে তালিকার 60তম পদ কত, 60তম পদ কত, তাহলে হবে 8 ক বিয়োগ 6, তা আমরা অতএব 60তম পদ, অতএব 60তম পদ সমান 8 গুণন কয়ের মান 60 বিয়োগ 6 সমান 480 বিয়োগ 6 সমান 474, তাহলে এটাই আমাদের উত্তর 60তম পদ। তার মানে বীজগাণিতিক রাশির মাধ্যমে বীজগাণিতিক রাশিটা বের করার পর
কয়ের মান যেতম পদ চাইবে, যদি বলে যে 50তম পদ কত, কয়ের মান 50, যদি বলে 60তম পদ কত, কয়ের মান 60। এভাবে আমরা করবো অঙ্ক। আশা করি সবাই বুঝতে পেরেছো।